সিলেটের জকিগঞ্জে রাতভর পুলিশের অভিযান, অস্ত্র ও জঙ্গিবাদী বইসহ ৩১ জন আটক। পুলিশের দাবি অধিকাংশই জামাত শিবিরের নেতাকর্মী। গাইবান্ধায় পরিচয় বদলে কার্যক্রম চালাচ্ছে বাংলা ভাইয়ের অনুসারীরা, নাশকতার আশঙ্কা। গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। নড়াইলে মাদ্রাসায় রাতের খাবার পর ৩ ছাত্রের মৃত্যু। গুরুতর অসুস্থ ২০ জন হাসপাতালে, পরীক্ষার পরই বলা যাবে কারণ, বলছে চিকিৎসক। সুইফটের সাথে সংযুক্ত সার্ভারে ফেসবুকের মাধ্যমেই ফাঁস হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গোপন পিনকোড। সাইবার সিকিউরিটি বিভাগের দায়িত্বহীনতা দায়ী, বলছে তদন্ত বিভাগ। এবং কুড়িগ্রামে বন্যার পানিতে প্রায় ২০০ স্কুল বন্ধ, ক্লাস পরীক্ষা অনিশ্চিত, ৩৪,০০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। দেশে চলমান জঙ্গি বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জে রাতভর অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র এবং জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই। পুলিশ জানায়, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। এরই অংশ হিসেবে গতরাতে পুলিশ সুপারের নেতৃত্বে জকিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অস্ত্রসহ আটক করা হয় কয়েকজনকে। পরে তাদের দেয়া তথ্য মতে অন্যান্য স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র ও জঙ্গিবাদী বইসহ ৩১ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২২ জন জামাত শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলাও রয়েছে। জঙ্গিবাদ এবং নাশকতা বিরোধী অভিযান এটা ধারাবাহিকভাবে চলছে। আজকের যে ব্লক রেড, এই রেডে ৩১ জন টোটাল আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এর ভিতরে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ইসলামী ছাত্র শিবির ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আছে। আমরা প্রচুর পরিমাণে জিহাদি বই এগুলো উদ্ধার করতে সক্ষম হই এবং কিছু দেশীয় অস্ত্রশস্ত্র। উত্তরের জনপদ গাইবান্ধায় দেশের শীর্ষ জঙ্গি সংগঠন জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আল্লাহর দলের অন্যতম শীর্ষ নেতা মতিন মেহেদীর অনুসারীরা নিজেদের পরিচয় বদলে ফেলেছেন। দেশজুড়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর তাদের কর্মী সমর্থকদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। তবে জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। ব্রহ্মপুত্র নদের তীরে গাইবান্ধার সাঘাটার এই বাড়িটি জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা বাংলা ভাইয়ের শ্বশুর বাড়ি। মাঝে মধ্যেই এখানে আশ্রয় নিয়ে সংগঠনের কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ, এমনকি প্রশিক্ষণও দিতেন বাংলা ভাই। বাংলা ভাইয়ের পাশাপাশি গাইবান্ধায় বাড়ি হওয়ার কারণে আল্লাহর দলের শীর্ষ নেতা মতিন মেহেদীও শত শত কর্মী সমর্থক সৃষ্টি করেন। স্থানীয়রা বলছেন, ওই দুই জঙ্গি নেতার অবর্তমানে তাদের অনুসারীরা রাতারাতি নিজেদের রং বদলে ফেলেছেন। বাংলা ভাই যখন ফাঁসি হয়ে গেল তখন আমাদের এলাকার কিছু কিছু তার বাহিনীর সাথে জড়িত ছিল। তারা মূলত এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, কাওমি মাদ্রাসা এগুলোর মধ্যে সম্পৃক্ততা করে তাদের জীবনযাপন করতেছে। এরা কি আসলে কি বেরোতে পারবে? বেরোতে পারবে না। আমার জানা মতে এরা ওদের কাজ চালিয়ে যাবে, সুযোগে সদ্ব্যবহার করবে। সম্প্রতি দিনাজপুরের ইসকন মন্দির থেকে শুরু করে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত শোলাকিয়া সহ দেশের বিভিন্ন স্থানে হামলাকারীদের অনেকের বাড়ি গাইবান্ধায়। জঙ্গিদের ঠিকানা হিসেবে বারবার উঠে আসছে উত্তরের জনপদ গাইবান্ধার নাম। বিশিষ্টজনরা বলছেন, এমন পরিস্থিতিতে জঙ্গি নেতা ও তাদের অনুসারীদের আইনের আওতায় আনা দরকার। তাদের দীর্ঘদিনের যে নেটওয়ার্ক, এটা ভেঙে গিয়েছে বলে, এটা নষ্ট হয়ে গেছে বলে আমি মনে করি না। বরং এটা যে কোনো সময় সংগঠিত হয়ে আঘাত করতে পারে। সেক্ষেত্রে গোয়েন্দা তৎপরতা আরো বাড়াতে হবে। এদেরকে অনুসন্ধান, এদের ঘাঁটিগুলো অনুসন্ধান বা বর্তমান অবস্থানটা কি, এটা অনুসন্ধানের মাধ্যমে এদেরকে জরুরিভাবে গ্রেফতার করা প্রয়োজন। তবে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশি সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এখানে আর কারা কারা এই জেএমবির সঙ্গে জড়িত। তাদেরকে ধরার জন্য আমরা পুলিশি আমাদের যে বিশেষ অভিযান সেটি অব্যাহত আছে। 2007 সালে জঙ্গি নেতা বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হয়। অপর জঙ্গি নেতা মতিন মেহেদী আত্মগোপনে আছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
রাজধানীর কল্যাণপুরের জঙ্গি বিরোধী অভিযানে নিহত 9 জনের মধ্যে 7 জনের নাম পরিচয় প্রকাশ করেছে ডিএমপি। তাদের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্টের সাথে 7 জঙ্গির মিল পাওয়া গেছে। এরই মধ্যে সেজাদ রৌফ অর্ক নামে আরেকজনকে ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত করেছেন তার স্বজনরা। একে একে বেরিয়ে আসছে অপারেশন স্টর্ম 26 এর জঙ্গি বিরোধী অভিযানে নিহত জঙ্গিদের পরিচয়। বুধবার বিকেলে নিজেদের ওয়েবসাইটে নিহত 9 জঙ্গির মধ্যে 7 জনের নাম পরিচয় প্রকাশ করে ডিএমপি। এরা হলেন দিনাজপুরের সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহ, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম, রাজধানীর ধানমন্ডি রবিউল হকের ছেলে তাজুল হক রাশিক, গুলশানে সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান ও বসুন্ধরা আবাসিক এলাকায় তৌহিদ রৌফের ছেলে সাজাদ রৌফ অর্ক, সাতক্ষীরায় নাসির উদ্দিন সর্দারের ছেলে মতিয়ার রহমান এবং নোয়াখালীর আব্দুল কাইয়ুমের ছেলে মোহাম্মদ জোবায়ের হোসেন। এদের মধ্যে জোবায়েরের গ্রামের বাড়ি নোয়াখালী শহরের পশ্চিম মাইজদি। গত রমজানে সে নিখোঁজ হওয়ায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানায় তার পরিবার। এছাড়া ছাত্র শিবিরের সাথে তার সম্পৃক্ততার কথাও জানায় তার বাবা। জামাতে ইসলামের সমর্থক ছিল সে। গত রমজান মাসে 10-15 দিন আগে থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। ফেসবুক আছে না, ওটার মধ্যে জানতে পারলাম যে তার ছবির প্রায় 80% মিলে। নিহত 9 জঙ্গির মধ্যে ঢাকার সেজাদ রৌফ অর্ক নামে আরো একজনকে শনাক্ত করেছেন তার স্বজনরা। তারা জানান মার্কিন পাসপোর্টধারী অর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মর্গে তার পরিবারের সাথে মার্কিন দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দেখা যায়। দাবি করতেছেন যে তার সন্তান আমেরিকার নাগরিক। ওই সেন্সে আমেরিকার একজন এমবাসি থেকে একজন প্রতিনিধি আসছেন তার বাবার সাথে। তারা প্রাথমিকভাবে একটা শনাক্ত করে যে একটা ডেড বডিকে শনাক্ত করে এটা তার সন্তান হইতে পারে। গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ অর্ক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাবার সঙ্গেই থাকতেন বলে জানায় ওই বাড়ির কেয়ারটেকার। কি নাম তার? অর্ক, সাজ্জাদ রব অর্ক আর কি। শুনছি তো সে নিজের ইচ্ছায় গেছে। এবং ফেব্রুয়ারি 4 তারিখ না 3 তারিখে শুনছি যে অর্ক হয়ে গেছে, আর আসে না বাড়ি থেকে, আর আসে না দিনে। কল্যাণপুরে নিহত বাকি 2 জঙ্গির পরিচয় এখনো পাওয়া যায়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত 9 জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল সকালে মিরপুর থানা থেকে সুরতহাল রিপোর্ট আসার পরই 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ময়নাতদন্ত শেষ হয়। এরপর চিকিৎসকরা জানান নিহত সবারই মৃত্যু হয়েছে গুলিতে। এছাড়া সবার শরীরে 7 থেকে 8টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানান ময়নাতদন্তকারী চিকিৎসকরা। প্রত্যেকের বডি শরীরে আমরা গুলির আঘাত পাই এবং গুলির জখম পাই। এক একজনের বডিতে প্রায় এভারেজে 7 থেকে 8টা করে গুলির আঘাত আছে। কেউর বুকে, কেউর পিঠে, কারো পায়ে, কারো হাতে, কারো মাথায়, এক একজনের এক এক জায়গায় আঘাত। মেজরিটি হচ্ছে গিয়ে পিছন দিক থেকে গুলি লাগা। শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা সেটা কনফার্ম করার জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ব্লাড স্যাম্পল সংগ্রহ করেছি, পাশাপাশি আমরা বিসরা সংরক্ষণ করেছি। বিশ্বের সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি জামাত সারা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া সাম্প্রতিক জঙ্গি বিরোধী অভিযান নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দলটির বক্তব্যই প্রমাণ করে তারাই জঙ্গিবাদের মদতদাতা। পেট্রোল বোমা মেরে, হরতাল করে, অবরোধ করে সরকারের বিরুদ্ধে কোনো সফলতা না পায় তারা আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নিরপরাধ বিদেশি নাগরিকদেরকে টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করে। একই সাথে ব্লগার, প্রকাশক, প্রগতিশীল লেখকদের হত্যার মাধ্যমে পুনরায় এদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে অপতৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত 1 জুলাই 2016 তারিখ গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের দ্বারা সংঘটিত ঘটনা এদেশের ইতিহাসে এক ঘৃণ্যতম কর্মকাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির যে সমস্ত বক্তব্য আসছে তাতে খুব স্বাভাবিকভাবে প্রচ্ছন্নভাবেই মনে হয় যে তারা একটা শর্ত দিচ্ছে, এইটা করেন তাহলে সন্ত্রাস বন্ধ হবে না, জঙ্গিবাদ বন্ধ হবে না। মানে তারা যেটা সাধারণ মানুষের মনে হবে যে তারাই জঙ্গিবাদ সন্ত্রাসের একটা মদতদাতা। দেশের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। গতকাল বিকেলে সচিবালয়ে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। এছাড়া ভারত মিয়ানমারের সাথে সম্পর্ক জোরদারে সীমান্তবর্তী এলাকার জেলা প্রশাসকদের ভূমিকা রয়েছে বলেও জানান মন্ত্রী।
নিরাপত্তার ব্যাপারে তো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন, তো এটা অবশ্যই আমাদের পরামর্শ সবসময় আছে যে বিদেশিদের নিরাপত্তাটার ব্যাপারটা আরো এটা নজরদারি করা দরকার, বাড়ানো দরকার এবং এটা শক্তিশালী করা দরকার। প্রতিবেশী দুই দেশের সঙ্গে সম্পর্কটা, বিশেষ করে ভারতের সঙ্গে তো আপনারা জানেন যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। কাজেই আমরা খুবই আশান্বিত। এখানে স্থানীয় পর্যায়ে যে ডেপুটি কমিশনারদের, জেলা প্রশাসকদেরও বিরাট ভূমিকা রয়েছে। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়কের বেহাল দশা, বর্ষায় দুর্ভোগ চরমে, আবারও আশ্বাস সিটি কর্পোরেশনের। নড়াইলে একটি মাদ্রাসায় রাতের খাবারের পর ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সদর উপজেলার আগদিয়া শিমুলিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গতকাল রাতে প্রতিদিনের মতো হোস্টেলের রান্না করা ও বিভিন্ন বাড়ি থেকে আনা খাবার খেয়ে ঘুমাতে যায় শিক্ষার্থীরা। এর ঘণ্টা খানেক পর তীব্র পেটে ব্যথা ও বমি শুরু হয় তাদের। এক পর্যায়ে মাদ্রাসাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নেয়ার পথে আরও 2 জন মারা যায়। উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ 5 জনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি আরও 15 জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা এখন আননোন পয়জনিং। এই মুহূর্তে একই খাবারকে সবার হয়েছে, এখনই নেচার সব বলা যাচ্ছে না। এটাই আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা করতেছি, বাকিটা পরে দেখাচ্ছি। আন্তর্জাতিক ব্যাংক লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফটের সাথে বাংলাদেশ ব্যাংকে সংযুক্ত সার্ভার সঠিকভাবে পরিচালনা করা হয়নি। এতে অপরাধীরা খুব সহজেই সার্ভার হ্যাক করে গোপন পিন কোডগুলো জেনে নেয় বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে মূল কারণ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে কাজল আব্দুল্লাহর রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনা তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাজ উদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি প্রায় 1.5 মাস আগে অর্থমন্ত্রীর কাছে জমা দেয় তদন্ত প্রতিবেদন। অর্থমন্ত্রী ওই প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কয়েক দফা ঘোষণা দিলেও জনসম্মুখে এখনো তা প্রকাশ করা হয়নি। তবে ঘটনা তদন্তে দায়িত্ব পালনকারী সিআইডি কর্মকর্তারা জানান, সুইফটের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সংকেত আদান প্রদানে ব্যবহার করা হয় 3টি সার্ভার। কোটি টাকা মূল্যের প্রতিটি সার্ভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এসব সার্ভারে অন্য কোনো কাজ না করার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু দায়িত্বরত কর্মকর্তারা সার্ভার সংশ্লিষ্ট মনিটরগুলোতে ব্যবহার করেন অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতে সব ধরনের নিরাপত্তা হারায় সার্ভারগুলো। বাংলাদেশ ব্যাংকের অফিসারদের এমন সব ল্যাপসেস পাইছে, যেটা একজন আইটির এক্সপার্ট হিসাবে তাদের করা উচিত ছিল না। 2013 সালে একইভাবে সোনালী ব্যাংকের টাকা হাতিয়ে নেয় অপরাধ চক্র। আর বিশ্বব্যাপী এমন ঘটনা বেশ আলোচনায় আসলেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে অনেকটাই অসচেতন ছিলেন বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সাইবার স্পেসের সিকিউরিটিটা এটি হচ্ছে একদিনের না, এটি প্রতিদিনের, প্রতি সেকেন্ডের। এখানে সবসময় এটিতে আক্রমণ হচ্ছে এবং সেটি ঠেকানোর জন্য হচ্ছে যে আপনাকে সার্বক্ষণিক মনিটরিং প্রয়োজন। সেটি বাংলাদেশ ব্যাংকে নেই। এরা হচ্ছে কিছুটা সনাতনী চিন্তায় আছে যে আমি একটা আইটি কিনেছি, এই সিস্টেমের মধ্যে আমাকে এতগুলো গ্যারান্টি দেওয়া আছে এবং আমি খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছি। এদিকে রিজার্ভ চুরির তথ্য কয়েকটি দেশ জুড়ে ছড়িয়ে থাকায় সংশ্লিষ্ট দেশগুলো থেকে তথ্য পেতে ইন্টারপোল সহযোগিতা করছে বলে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কিছুদিন পরে ইন্টারপোলের এই অঞ্চলের একটা মিটিং হবে, সেখানে যে সমস্ত দেশ থেকে আমরা সহযোগিতা চাইছি তারা হয়তো আমাদেরকে এই সহযোগিতাগুলো দিবেন। সংশ্লিষ্ট দেশগুলোর পুলিশ বিভাগে দেয়া তথ্য পেলে অল্প কিছুদিনের মধ্যেই রিজার্ভ চুরির ঘটনার চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। তাদের কেন্দ্রীয় ব্যাংকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের হাত ধরে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল সকালে দেশের প্রথম সফটওয়্যার ইনকিউবেটর উদ্বোধন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তথ্য প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক সমৃদ্ধ একটি দেশে রূপান্তর করার জন্যই সরকার কাজ করে যাচ্ছে বলে জানান জয়। রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানে সেরা 10 উদ্যোক্তার হাতে জনতা টাওয়ারে অবস্থিত ইনকিউবেটর ব্যবহারের জন্য চাবি হস্তান্তর করেন সজীব ওয়াজেদ জয়। তরুণ উদ্যোক্তারা উদ্ভাবনী চিন্তা ও বিনিয়োগ প্রসারে জনতা টাওয়ারের ওই ইনকিউবেটর ব্যবহার করতে পারবেন। এছাড়া 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি দেশের পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। Bangladesh truly
is a land of opportunities. বাংলাদেশের মাটি সত্যিই সম্ভাবনায় পূর্ণ। আমাদের সরকারের লক্ষ্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা। অনেকেই বলেন এটা সম্ভব নয়, কিন্তু আমি বিশ্বাস করি 2021 সালে অবশ্যই তথ্য প্রযুক্তি খাতের বৈদেশিক আয় তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে। দেশের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল বিকেলে এ বৈঠক হয়। মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, ব্রিটেনের হাই কমিশনার, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি, সৌদি আরব ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠকে অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে দলটির পক্ষ থেকে জঙ্গিবাদ ইস্যু সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয় বলে বিএনপির সূত্রে জানা গেছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন সরকারের মন্ত্রীরা। সচিবালয়ে শিল্প, বাণিজ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের আলাদা বৈঠক শেষে তারা একথা জানান। বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসকগণ আমাদের জনসাধারণকে সাথে নিয়ে জাতির জনকের নেতৃত্বে যেমন আমরা স্বাধীনতার যুদ্ধে দুর্গ গড়ে তুলেছিলাম ঘরে ঘরে, সন্ত্রাস বিরোধী দুর্গ গড়ে তোলার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি, যাতে আমাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। উন্নয়নের ধারা যেটা এস্টাবলিশ হয়েছে, এটা ডিসিদের সম্পৃক্ত হইতে হবে। ইউনিয়ন পরিষদগুলোকে তাদের বিশেষ করে এই মনিটরিং এর আওতায় আনতে হবে। আর সন্ত্রাসী ক্রিয়াকর্ম যাতে কোনো মতেই কোনোভাবে প্রশ্রয় না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শাখা ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কাছে 5 লাখ টাকা ক্ষতিপূরণ চাইতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক্ষেত্রে শিক্ষার্থীরা সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। কিছু বিশ্ববিদ্যালয় যার নাম উল্লেখ করে আজকে আপনার প্রোগ্রামের কথা বলছেন, এই বিশ্ববিদ্যালয়ে তারা অসংখ্য এগুলো খুলে রাখছেন এবং নানা ধরনের সার্টিফিকেট বিক্রির ব্যবসা করছিলেন। এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো আর কেউ চালু করতে পারবেন, যে আইনত করা হয়েছে এবং এই জন্য যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্র লেখা মাঝপথে থেমে গেছে তার জন্য সে কমপক্ষে 5 লক্ষ টাকা জন্য তার দাবি করতে পারবে, সেটা পাইলে সে অন্য জায়গায় পড়তে পারবে। সেই জায়গাতে আমরা সহযোগিতা করব। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বাংলাদেশের সব কার্যক্রম বন্ধ রেখেছে ব্রিটিশ কাউন্সিল। বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিলে কর্মকর্তা ও কর্মচারী ও সেবা গ্রহণকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে আসার বিষয়টিকে বিবেচনায় নিয়ে শিগগিরই আবার সর্বসাধারণের জন্য চালু করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ভর্তুকি পাওয়া সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ধীরে ধীরে লাভের মুখ দেখছে। তার পাশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বেসরকারি বিমান সংস্থাগুলোকে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও নির্ভর করতে হচ্ছে সরকার নিয়ন্ত্রিত বিমানের ওপর। কিন্তু ভিন্ন মত পোষণ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দাবি, বেসরকারি বিমান সংস্থাগুলোকে সর্বাত্মক সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরকারি বিমানের যাত্রা শুরু হয় 1972 সালে। এর 24 বছর পর 1995 সালে অভ্যন্তরীণ এভিয়েশন খাতে যোগ হয় বেসরকারি বিনিয়োগ। বিমান বাংলাদেশের বয়সের তুলনায় বেসরকারি বিমান সংস্থাগুলো নবীন হলেও প্রায় 1.5 যুগে একটু একটু করে বেড়ে উঠেছিল 10টি প্রতিষ্ঠান, কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 6টি বিমান সংস্থা। দুর্বল নীতিমালা, একের পর এক বাড়তি খরচ সহ নানা সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারছে না এ খাত, এমনটাই মন্তব্য বেসরকারি বিমান সংশ্লিষ্টদের। আমাদের এয়ারক্রাফট ফ্লাইং এর ক্ষেত্রে আমাদেরকে যে ল্যান্ডিং পার্কিং দিতে হয়, সিকিউরিটি চার্জগুলি দিতে হয়, এগুলি যদি এই ফিগুলি যদি ওয়েভ করে দেওয়া হয় অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য, বাংলাদেশের এভিয়েশন খাত অনেক দূরে এগিয়ে যাবে। একটা ডোমেস্টিক ক্যারিয়ার সবসময় ফিউল প্রাইস অ্যাডভান্টেজ পায়, পার্কিং ল্যান্ডিং চার্জ অ্যাডভান্টেজ পায়, নেভিগেশন চার্জেস পায়, যেটা গভর্নমেন্টের কন্ট্রোলে। আমাদের এখানে সবকিছু খুব বেশি।
বর্তমানে অভ্যন্তরীণ রুটে কোম্পানিগুলোর আসন সংখ্যা প্রতিদিন 3000-এর বেশি, কিন্তু যাত্রী পাওয়া যাচ্ছে মাত্র 50%। ফলে যাত্রীদের আকৃষ্ট করতে নানা কৌশল নিতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। সরকারি প্রণোদনা নয়, নামে বেনামে বিভিন্ন ফি কমানো হলেই যাত্রী সেবা আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিমান গভর্নমেন্টের কন্ট্রোলে, বিমানের কন্ট্রোলে হলো এই ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, যার জন্য যে কাঙ্ক্ষিত লেভেলের যে সার্ভিস যেটা সেটা পাওয়া যায়। আমাদেরকে বিমানের হ্যাঙ্গারের কখন ব্যাকএন্ড হবে, কখন বিমানের হ্যাঙ্গার থাকবে না, আমাদেরকে এটার জন্য ওয়েট করতে হয়। এর জন্য অনেক সময় আমাদের অপারেশনে প্রচুর ব্যাঘাত সৃষ্টি হয়। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কণ্ঠে আবারও আশ্বাসের সুর। আমাদের বিবেচনা চলছে, আমরা এই ব্যাপারে সরকারকে জানাচ্ছি, কারণ এটা তো আমাদের ব্যাপার না, সরকারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার হচ্ছে সারচার্জ মুক্ত করা। সেগুলোর ক্ষেত্রে আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে লিখেছি। শুধু আশ্বাস নয়, বেসরকারি এ খাতকে টিকিয়ে রাখতে হলে সুনির্দিষ্ট নীতিমালা এবং এর বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন বেসরকারি বিমান সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ ডেমোক্রেট ডেলিগেটদের। নির্বাচনে হিলারি জয়ী হবেন আশাবাদ ওবামার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোবাইল চোরাচালান চক্রের 8 সদস্যকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল দুপুর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো এলাকা থেকে সিম্ফনি মোবাইল কোম্পানির মোবাইল চুরি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে গতকাল ইম্পোর্ট কার্গো এলাকা এবং তার পার্শ্ববর্তী স্কাই ক্যাপিটাল কার্গো কোম্পানির অফিসে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ওই কোম্পানির অফিসের ছাদের সিলিং থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত ওই কোম্পানির 4 সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী বিমানবন্দর এলাকার বাইরে অভিযান চালিয়ে চোরাচালান চক্রের আরও 4 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 459টি মোবাইল ফোন, 600টি সৌদি মোবাইলের সিম এবং মোবাইল বিক্রির 2 লাখ টাকা উদ্ধার করে আর্মড পুলিশ। স্কাই ক্যাপিটাল কার্গো কোম্পানির 4 জন কর্মীকে আটক করি আমরা। ওইখানে অভিযান চালিয়ে 228টি শুরুতে আটক করা হয় সিম্ফনি মোবাইল ফোন। দেন হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের দেওয়া তথ্য মতে আমরা ওই দক্ষিণ খান, তারপরে আনসার ক্যাম্প, এই সমস্ত এলাকায় অভিযান চালিয়ে পরবর্তীতে আরও কিছু মোবাইল ফোন এবং 600টি সৌদি আরবের সিম, প্রায় 2 লক্ষ টাকা সহ এই সমস্ত উদ্ধার করা হয়। বর্ষায় রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়কের দুরবস্থা চরমে পৌঁছেছে। এতে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়েন রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দারা। গত কয়েক মাস ধরে এসব সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের। অন্যদিকে প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে উল্লেখ করে আগামী শুকনো মৌসুমে মেরামত কাজ শেষ করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ি সায়েদাবাদের চিত্র এটি। দৈনন্দিন বিভিন্ন কাজ সারতে এই পথটি ব্যবহার করতে হয় হাজারো মানুষকে, আর প্রতিদিনই তাদের মুখোমুখি হতে হয় এমন বিড়ম্বনার। শুধু এই এলাকায় নয়, রাজধানীর গুলশান বনানী থেকে শুরু করে বেশ কিছু জায়গার ছোট বড় অনেক রাস্তার চিত্র ঠিক একই রকম। এমনকি গলিপথের চেহারাও এমন। বর্ষায় এসব রাস্তায় কাদাও পানি জমে চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। এসব সমস্যার জন্য বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করলেন তারা। একটু বর্ষা হলে এই রাস্তার মধ্যে এক হাঁটু পানি জমে। কাজীপাড়াবাসী চাই আমরা এই রাস্তাটা অতি সত্বর সংস্কার হোক। 4-5 বছর যাবত রাস্তার অনেক সমস্যা, কাদার জন্য হাঁটতে পারি না, রাস্তা কোনো মেরামত হচ্ছে না। সকেট জাম্পার, সাসপেনশন, টায়ার, এই সমস্ত জিনিসগুলাই বেশি নষ্ট হয়ে যায়। গাড়ি পড়ে যায়, তারপরে মানুষ ভিজা যায়। এই বড় বড় একটা গাথা, এর মধ্যে গাড়ির সকেট বাম্পারের কিংবা অনেক ধরনের গাড়ির ক্ষতি হয়। জনদুর্ভোগের কথা স্বীকার করে সমস্যার সমাধানে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের পানি যাওয়ার যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলো খুব ন্যারো হয়ে গেছে, অনেক জায়গায় খাল বেদখল হয়ে গেছে, সরু হয়ে গেছে। কারণগুলো চিহ্নিত করেছি এবং আশা করছি যে আগামী শুকনো মৌসুমের মধ্যে আমরা এই সমস্ত কারণ যা রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের অধীনে মোট রাস্তা রয়েছে প্রায় 2300 কিলোমিটার।
আর বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে এসব রাস্তার প্রায় 1000 কিলোমিটারের বেশি অংশের অবস্থাই নাজুক। ফলে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে নাগরিক অসন্তোষ। তাই জোড়াতালি না দিয়ে স্থায়ী সংস্কারের দাবি ভুক্তভোগী মানুষের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় 2 শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সরকারি শিশু পরিবারের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পলাতক রয়েছে অভিযুক্ত অফিস সহকারী নাসির মুন্সি। এ অবস্থায় অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানান, গত 23 জুলাই মায়ের সাথে দেখা করানোর কথা বলে সরকারি শিশু পরিবার বালিকা শাখার 2 শিশুকে নিজের কক্ষে নিয়ে যায় অফিস সহকারী নাসির উদ্দিন মুন্সি। তাদের অভিযোগ, এ সময় কক্ষে আটকে রেখে তাদের উপর যৌন নির্যাতন চালানো হয়। এমনকি বিষয়টি কাউকে না জানাতে তাদেরকে হুমকি দেয় নাসির। খবর পেয়ে মঙ্গলবার তাদের দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। বাচ্চারা ডেকে নিয়ে বলছে তোমার মা মোবাইল করেছে, এসো তোমার মায়ের সাথে কথা বলো। বাচ্চারা গেছে, ধরেন ওরে অত্যাচার করেছে। তারা সপ্তাহে চাপাতে রাখিছিল। তারা তো কিছুই বললেন আমাদের কাছে, আমাদের ধরাতেই দিচ্ছে না। সেখানে কয় আমরা বিচার করবো, আমরাই বিচার করবো। তারপর যাইয়া পুলিশ দেয় জোর করে নিয়ে আসছে। বাচ্চাদের থুয়ে হচ্ছে বিচারই আমরা চাই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত মিলেছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। একটি বাচ্চার পরীক্ষাকালে আমরা তার শরীরে কিছু ইনফেকশনের সন্দেহ করি এবং সেখান থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়েছি। মনে হচ্ছে সে যৌন নির্যাতনের শিকার হলেও হতে পারে। এই ঘটনায় নাসির উদ্দিন মুন্সির বিরুদ্ধে গতকাল কুষ্টিয়া সদর থানায় এক শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছি এবং অভিযুক্ত আসামি নাসিরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে অভিযুক্ত নাসিরকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনা তদন্তে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে শিশু পরিবার কর্তৃপক্ষ। সময় সংবাদ, কুষ্টিয়া। কুড়িগ্রামের বন্যা ভয়াবহ রূপ নেয়ায় শিক্ষাক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়েছে। প্রায় 200-র মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় 1 সপ্তাহ ধরেই পাঠদান বন্ধ হয়ে আছে। এই অবস্থায় এসব বিদ্যালয়ের প্রায় 34,000 শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16 নদ নদীতে অস্বাভাবিক হারে পানি বেড়ে চলেছে। এর মধ্যে 1 সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র এবং ধরলা নদীর পানি প্রবাহ বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 9 উপজেলার দ্বীপচর, নদ নদী তীরবর্তী চর সহ নিম্নাঞ্চলের প্রায় 982 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বানের পানি ঢুকে পড়েছে। এতে বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা, বন্ধ হয়ে গেছে তাদের লেখাপড়া। বাড়িতে পানি, রাস্তায় পানি, স্কুলে পানি, স্কুলে যেতে পারি না। এর কারণে লেখাপড়া করতে পারি না। আর লেখাপড়া করি না, বই খাতা ঘটেছি। স্কুল চলে গেছে, বাড়ি চলে গেছে, এখন আমরা ঘরে বাড়ি করিয়েছি আর স্কুল যেতে পারি না। স্কুলে পানি, এই জন্য বাচ্চা কোচার মানে স্কুলে পড়া বন্ধ করে দিয়েছি। শিক্ষার্থী না আসায় পাঠদান বন্ধ থাকায় পরিকল্পনা অনুযায়ী বছরের পাঠ্যসূচি সমাপ্ত করা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানালেন বিদ্যালয়ের শিক্ষকেরা। পাঠদান স্থগিত থাকার কারণে বার্ষিক পাঠ পরিকল্পনা সমাপ্ত করা ব্যাহত হবে এবং 3রা আগস্ট থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু করা অনিশ্চিত হয়ে পড়েছে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনে তারিখ পেছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে বলে জানালেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বন্যা শেষে ছুটির দিনগুলোতে অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা যথাসময়ে নেওয়া না গেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং অনুরোধ করব যাতে পরীক্ষার তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া যায়। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1217টি। এর মধ্যে 188টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সহ চত্বর বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া নদী ভাঙনে বিলীন হয়েছে 9টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের বাইরের খবর। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার জের ধরে 130টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। এছাড়া আরও 1600 সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে সরকার উৎখাতের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে। সিএনএনের তুরস্ক শাখার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে 45 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আর আটক করা হয়েছে আরও 15 জনকে।
সামরিক অভ্যুত্থানের চেষ্টার পর দেশটিতে এমন ধরপাকড় অভিযান শুরু হয়েছে। এরই জেরে 16টি টিভি চ্যানেল, 45টি সংবাদপত্র, 23টি রেডিও স্টেশন, 15টি ম্যাগাজিন এবং 29টি প্রকাশনা সংস্থা বুধবার বন্ধ করে দেয় এরদোয়ান সরকার। এরপরই আল জাজিরা জানায় 149 জন অ্যাডমিরাল সহ 1600 কর্মকর্তাকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া সব সেনাবাহিনী পরিচালিত স্কুল বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা করছেন রিসেপ তাইপ এরদোয়ান সরকার। বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো প্রয়োজন বলে মনে করছেন ডেমোক্র্যাট দলীয় ডেলিগেটরা। পাশাপাশি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন তারা। এসব দিক বিবেচনায় হিলারি ক্লিন্টনের বিকল্প নেই বলে মত ফিলাডেলফিয়ার ডেমোক্র্যাট কনভেনশনে যোগ দেওয়া ডেলিগেট ও দলীয় সমর্থকদের। ফিলাডেলফিয়া থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থনের পর হিলারির সমর্থনে গোটা কনভেনশনের পরিবেশই বদলে গেছে। স্ট্রঙ্গার টুগেদার, ঐক্যই শক্তি বলে ভারমন্টের সিনেটরের স্লোগান ও প্লাকার্ড হাতে নিয়ে হিলারিকেই সমর্থন জানাচ্ছেন স্যান্ডার্স সমর্থকরা। স্যান্ডার্স মনোনয়ন না পাওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হলেও ব্যক্তি নয়, বরং দেশকেই বড় করে দেখছেন তারা। স্যান্ডার্স মনোনয়ন পেলে খুশি হতাম, কিন্তু এখন হিলারিকে সমর্থন করছি। বিল ক্লিন্টনের বক্তব্য ডেমোক্র্যাটদের সুসংগঠিত হতে সাহায্য করবে বলে আশা করছি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংস ডেকে আনবে। হল ভর্তি দলীয় সমর্থক এবং ডেলিগেটরা টান টান উত্তেজনা নিয়ে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে আজকে যে গুরুত্বপূর্ণ কাজটি হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আগত ডেলিগেটরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ী একমাত্র লক্ষ্য উল্লেখ করে কনভেনশনে সবাই ঐক্যবদ্ধ বলে জানান অংশগ্রহণকারীরা। আমরা এখন স্যান্ডার্স কিংবা হিলারির সমর্থক নই। দলের স্বার্থে আমরা সবাই একটাই লক্ষ্য, রিপাবলিকানদের হারিয়ে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আধিপত্য অর্জন এবং হোয়াইট হাউসে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট নির্বাচিত করা। ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে হিলারিকে দেখছেন সবাই। পুরো কনভেনশন হল জুড়ে সবাই আশাবাদী এবং আনন্দে উচ্ছ্বসিত। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন বলে মন্তব্য করেন ওয়াশিংটন ডিসির ডেলিগেট রিচার্ড গুডস্টাইন। বিশ্বের যে কোনো নেতার কথাই বলুন না কেন, সবাই ট্রাম্পের অনভিজ্ঞতা ও তার ঘোষিত বিভিন্ন নীতির বিষয়ে উদ্বিগ্ন। জাপান, সৌদি আরব কিংবা দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সক্ষমতা অর্জন ও ন্যাটো জোটের বন্ধু রাষ্ট্রগুলোর বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ট্রাম্প একেবারেই যোগ্য নয়। তার আগ্রাসী চিন্তা ভাবনা নিয়ে সবাই ভীত সন্ত্রস্ত। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি বিষয়ে মিজোরির সুপার ডেলিগেট ব্রায়ান ওহাবি বলেন, ওয়াশিংটনের স্বার্থেই দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন জরুরি। সবাই আজ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এর সমাধান প্রয়োজন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে অংশীদারত্বমূলক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত। যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হলে সারা বিশ্ব শক্তিশালী হবে। গত সোমবার শুরু হওয়া 4 দিনব্যাপী ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন বৃহস্পতিবার শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ডেমোক্র্যাট কনভেনশন থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনই জয়লাভ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক কনভেনশনের তৃতীয় দিন হিলারির পক্ষে জনসমর্থন অর্জনে বক্তব্য রাখেন তিনি। এ সময় ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী তিনি। আর ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নে বলেন, আমেরিকা এমন একটি দেশ যেখানে কোনো বাধা বা দেয়াল থাকতে পারে না। There is only one candidate in this race who believes in that future, has devoted her life to that future, a mother and a grandmother who would do anything to help our children thrive, a leader with real plans to break down barriers and blast through glass ceilings and widen the circle of opportunity to every single American, the next president of the United States, Hillary Clinton. খেলার খবর, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। নতুন কোচ উনাই ইমেরির অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে পিএসজি।
কলম্বাসে পিএসজির বিপক্ষে রোনালদো, বেল, বেনজেমারদের শক্ত আক্রমণ ভাগ ছাড়াই এদিন মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তাই ম্যাচের শুরু থেকেই তাদের অভাব ভালোভাবে টের পায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের 2 মিনিটেই জোনাথন আইকনের গোলে লিড নেয় পিএসজি। এরপর 35 মিনিটে থমাস মিউনিয়ের লিড দ্বিগুণ করেন ফরাসি জায়ান্টদের হয়ে। ব্যবধান 3-0 করতে বেশি সময় নেয়নি দ্য পার্সিয়ানরা। লিড দ্বিগুণ করার 5 মিনিট পরেই দুর্দান্ত এক গোল করে ফরাসি সমর্থকদের আনন্দে মাতান মিউনিয়ে। এরপর অবশ্য 44 মিনিটে পিএসজির অরিয়েই ইসকোকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে রিয়ালের হয়ে একটি গোল পরিশোধ করেন মার্সেলো। কিন্তু বিরতির পর ফিরে আর গোলের মুখ দেখেনি মাদ্রিদিস্তানরা। ফলে টানা দ্বিতীয় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। একদিন বিরতির পর আজ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ড। দিনের প্রথম ম্যাচে বিকেল 4:30টায় শেখ রাসেলের মুখোমুখি হবে রহমতগঞ্জ। আরেক ম্যাচে সন্ধ্যা 7:30টায় শেখ জামালের প্রতিপক্ষ উত্তর বারিধারা। নতুন আঙ্গিকে নতুন রঙে শুরু হয়েছে বিপিএল এর নবম আসর। প্রথম রাউন্ডে ম্যাচ হয়েছে 6টি, এর মধ্যে 5টিই শেষ হয়েছে ড্র দিয়ে। এবারের আসরে প্রথম অঘটন ঘটিয়েছে উত্তর বারিধারা। গোল হয়ে গেল বলতে না বলতে। কোন রকম দল নিয়েও নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে রাশেদ আহমেদ, পাপ্পুর শিষ্যরা। দলে তারকা বলতে নেই তেমন কেউ, তবুও পয়েন্ট টেবিলের শীর্ষে এখন অবস্থান করছে তারা। স্বপ্নটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যায়, তবুও দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেও সে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বারিধারা। লাস্ট ম্যাচে আমাদের টিম স্পিড ভালো ছিল, আমাদের প্রতিটা ছেলেরা পারফরমেন্স ভালো ছিল এবং তারা ফুল এফোর্ট দিয়ে খেলছে। চিন্তা ভাবনা থাকবে আমাদের একটা পয়েন্ট লুজ যাতে না হয়, সেদিকে আমরা নজর রেখেই খেলব। প্রতিপক্ষ শেখ জামালের অবস্থাও খুব একটা ভালো না। আরামবাগের সঙ্গে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ধানমন্ডির জায়ান্টদের। দলের মূল ভরসা ওয়েটসনকে পেতে সময় লাগবে আরও 1 মাস। বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরিও আছে। হ্যাট্রিক শিরোপা জয়ের পথটা আস্তে আস্তে কঠিন হয়ে উঠছে হলুদ জার্সিধারীদের জন্য। তবুও বারিধারার বিপক্ষে জয়ের আশা করছে শেখ জামাল। একটার পর একটা বাধা আসতেছে আমাদের, সে বাধাকে কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছি। পুরা টিম, ম্যানেজমেন্ট সবাই চেষ্টা করতেছে আমরা উতরে আসার জন্য। নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী মোহামেডানের জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল রহমতগঞ্জ। তবে এই ম্যাচের আগে বেশ অস্বস্তিতে আছে কামাল বাবুর দল। নিয়মিত একাদশে খেলা 4 ফুটবলারের ইনজুরি, এখনো সেরে ওঠেননি স্ট্রাইকার আফসার। শুক্রবারের আগে যোগ দিতে পারছেন না 2 বিদেশি ফুটবলার। নানা সমস্যার বোঝা কাঁধে নিয়েও জয়ের ছক কষছে পুরনো ঢাকার দলটি। ওটা আসলে বড় টিম, ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে আসছে। তো আমরাও আসলে আগে যেরকম মনে করতাম যে আন্ডারডগ, আমরা এটা মনে করি না, আমরা ওদের সাথে জিতার জন্যই খেলবো। অন্যদিকে জাতীয় দলের এক ঝাঁক তারকাকে নিয়ে এবার ভালো দল গড়েছে শেখ রাসেল, কিন্তু প্রথম ম্যাচেই বারিধারার কাছে হোঁচট খাওয়ায় জয়ের জন্য মরিয়া হয়ে আছে তারাও। যারা চ্যাম্পিয়ন হতে চায় অ্যাকচুয়ালি তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আর স্পেশালি আমাদের এখানে মানে আমি ওই অ্যাসপেক্টে দেখতে চাচ্ছি না বড় দল কিংবা ছোট দল, কারণ মাঠের পারফরমেন্সই হচ্ছে কিন্তু আসল একটা মুখ্য ব্যাপার। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে বসে এগিয়ে আছে শেখ রাসেল, তাই সেরাটা দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য সাবেক চ্যাম্পিয়নদের। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের জকিগঞ্জে রাতভর পুলিশের অভিযান, অস্ত্র ও জঙ্গিবাদী বইসহ 31 জন আটক। পুলিশের দাবি অধিকাংশই জামাত শিবিরের নেতাকর্মী। গাইবান্ধায় পরিচয় বদলে কার্যক্রম চালাচ্ছে বাংলা ভাইয়ের অনুসারীরা। নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। নড়াইলে মাদ্রাসায় রাতের খাবারের পর 3 ছাত্রের মৃত্যু। গুরুতর অসুস্থ 16 জন হাসপাতালে। পরীক্ষার পরই বলা যাবে কারণ, বলছে চিকিৎসকরা। সুইফটের সাথে সংযুক্ত সার্ভারে ফেসবুকের মাধ্যমেই ফাঁস হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গোপন পিনকোড। সাইবার সিকিউরিটি বিভাগের দায়িত্বহীনতাই দায়ী, বলছে তদন্ত বিভাগ। এবং কুড়িগ্রামে বন্যার পানিতে প্রায় 200 স্কুল বন্ধ। ক্লাস পরীক্ষা অনিশ্চিত, 34,000 শিক্ষার্থীর শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।